Assalamu alaikum dear viewers. This is Jiauddin Bablu, English teacher, Bangladesh Navy School and College, Chattogram. Today I'm going to discuss a very important topic. This is all about tense, and we know tense is very important for all students. So now let's see প্রায় 2, 3, 4 থেকে শুরু করে বিশেষ করে 3, 4 থেকে টেন্স জানাটা বেশি শুরু হয় আপ টু 11, 12 ক্লাস পর্যন্ত এই শব্দটা নিয়ে অনেক বেশি তৎপর থাকতে হয়। আজকে আমি টেন্স নিয়ে একটু ব্যতিক্রমভাবে আমি উপস্থাপন করতে চাই। আশা করি আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শুনবেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে ভিডিওটি দেখার পর। আমি এখানে দেখিয়েছি যে টেন্স এর যে ৫ টি লেটার আছে, টি দিয়ে আমি দেখা যাচ্ছে টেনশন, টেনশন মানে চিন্তা, সেটা দুশ্চিন্তা হতে পারে। ই দিয়ে দেখাচ্ছি আমি এন্ডস অর্থাৎ দুশ্চিন্তা শেষ হয়ে যায়। আমি এন দিয়ে বলছি নাও সেভ এনার্জি, সেভ এনার্জি অর্থাৎ টেন্স জানলে পরে যে গ্রামাটিক্যাল টপিক গুলো আছে বিশেষ করে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত ইভেন এর উপরের ক্লাসও যখন কেউ ইংলিশ নিয়ে অনার্স এন্ড মাস্টার্স করে তাকে অনেক বেশি টেন্স নিয়ে সচেতন থাকতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি টেন্স দিয়ে একটি বাক্য আমি সাজিয়েছি আমার যতটুকু চিন্তা আছে নিজস্ব চিন্তা দিয়ে। আমি বুঝাতে চাচ্ছি এখানে টেনশন এন্ডস অর্থাৎ টেনশন শেষ হয়ে যায়, সমাপ্তির পথে চলে যায়। যখন টেনশন থাকবে না তখন ইংলিশে আপনি কি করবেন? নাও সেভ এনার্জি অর্থাৎ আপনি এনার্জিকে সেভ করতে পারবেন। টেনশন যেটা থাকবে টেন্স নিয়ে সেটা আপনি কি করতে পারবেন? অন্য জায়গায় সেই সময়টা আপনি দিতে পারবেন। সেজন্য আমি লিখেছি নাও সেভ এনার্জি। সেজন্য আমি প্রথম থেকেই বুঝাতে চাচ্ছি টেন্স কত বেশি গুরুত্বপূর্ণ অ্যাজ এ লার্নার অর অ্যাজ এ স্টুডেন্ট। ওকে? নেক্সট দেখি আমরা। এখানে আমি একটা বাক্য এখানে উপস্থাপন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি লিখেছি ইফ উই আন্ডারস্ট্যান্ড টেন্স যদি আমরা টেন্স বুঝি, হ্যাঁ? আমি এখানে বাংলায় নিচে লিখে দিয়েছি। আমরা যদি টেন্স বুঝি তাহলে কি হবে? অলমোস্ট এভরি গ্রামাটিক্যাল টপিক প্রায় প্রত্যেকটি গ্রামাটিক্যাল টপিক প্রায় বলেছি, আমি সবগুলোই বলিনি। অলমোস্ট এভরি গ্রামাটিক্যাল টপিক will be much easier অনেক বেশি কি হবে? সহজতর হবে, সহজ হবে। তাহলে প্রতিটি যে ব্যাকরণগত বিষয় আছে এগুলো অনেকগুলোই কি হবে? সহজ হবে ইনশাআল্লাহ। সেজন্য টেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন লেভেলের লার্নার্সদের জন্য অথবা ছাত্রছাত্রীদের জন্য। ওকে? সেজন্য আমরা টেন্স অতি গুরুত্ব সহকারে পড়ব। ওকে? এখানে আমি টেন্স এর ৩ টি প্রকার দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টেন্স আমরা আগে থেকে জানি। অনেকেই যারা টেন্স নিয়ে একটু চিন্তা করেন তারা সকলেই জানেন। টেন্সকে ৩ ভাগে বিভক্ত করা হয়। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তো প্রেজেন্ট এর বাংলা বর্তমানকাল, পাস্ট অতীতকাল, ফিউচার ভবিষ্যৎকাল। ওকে? নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে টেন্সে যে ৩ টা প্রকার আছে সেই ৩ টা প্রকার দিয়ে আমি ৩ টি বাক্য এখানে সাজিয়েছি। প্রথম বাক্য নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে। আমি লিখেছি মাই মাদার লাইকস মি আমার মা আমাকে পছন্দ করে। আমার মা আমাকে পছন্দ করে। এখানে টেন্স এর বিষয় যদি আমি জানাতে চাই তাহলে এখানে মাই মাদার এরপরে লাইকস একটা শব্দ আমি দেখতে পাচ্ছি। সো লাইকস এই শব্দটি এটি একটি ভার্ব, ওকে? আমি বিস্তারিত একটু পরেই দেখাচ্ছি। অর্থাৎ বাক্যটা কি মাই মাদার লাইকস মি এটা প্রেজেন্ট কেন? ভার্ব দেখে আমরা টেন্স চিনি। আমরা কি দেখে টেন্স চিনি? ভার্ব দেখে আমরা টেন্স চিনি। সুতরাং
টেন্স চেনার জন্য কিন্তু আমাকে ভার্বের উপর গুরুত্ব আরোপ করতে হবে। ভার্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে? নেক্সট যে পাস্ট টেন্স এর জন্য যে বাক্যটি আমি এখানে দেখাচ্ছি সেটি হচ্ছে যে she forgave me, সে আমাকে ক্ষমা করলো। তো এখানে forgave শব্দটি হচ্ছে ভার্ব এবং এটি আমরা বলি সংক্ষেপে V2। আর যেটা ১ নাম্বারে ছিল লাইকস যেটা ছিল সেটা হচ্ছে V1, তার প্রেজেন্ট ফর্ম। তো পাস্ট হলে পাস্ট ফর্ম। যেমন forgave এটা পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে forgive। she forgave me, সে আমাকে ক্ষমা করলো। দেন ফিউচারে যে বাক্যটি আমি লিখেছি সে বাক্যটি হচ্ছে I will help her, আমি তাকে সাহায্য করব। I will help her। এখানে I এরপরে will দেখতে পাচ্ছি এবং এরপর আরেকটি ভার্ব সেটা হচ্ছে help। ওকে? সো এখানে help শব্দটি V1, অর্থাৎ এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি। কিন্তু এটা ফিউচার কেন? এটি আমার ভাষায় আমি যেটা বোঝাই লার্নার্স দেরকে সেটি হচ্ছে যখন আমরা একটি বাক্যে will দেখব তখন সেটি ফিউচার হবে। আমি বলি will মানে ফিউচার, will মানে ফিউচার, আমি সেভাবে বোঝাই। তখন লার্নার্সরা খুব সহজেই বুঝতে পারে যে will মানে ফিউচার। ওকে? অর্থাৎ will থাকলেই আমার ফিউচারের কথা যেন মনে থাকে। ওকে? আর will কে মডাল অক্সিলিয়ারি বলা হয় সেটা আমরা ভিন্ন ক্ষেত্রে দেখেছি এবং আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম ডাব্লিউএস কোয়েশ্চেনে সেই ভিডিওতে ছিল মডাল অক্সিলিয়ারি সম্পর্কে। দেন আমি এখানে দেখাতে চাচ্ছি যে, যে ৩ টি বাক্য প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই ৩ টি বাক্যের আ গঠনগুলো আমি এখানে দেখাতে চাচ্ছি। ১ম এ আমি বাক্য দেখিয়েছি, তারপরে এবার গঠন দেখাচ্ছি। তো এখানে আ মূলত আমরা ছোটকাল থেকে পড়ে আসছি আগে স্ট্রাকচার, তারপর হচ্ছে বাক্য। আ এই মেথডটি একটু সমস্যাপূর্ণ। কারণ হচ্ছে যে আ আগে কিন্তু ভাষা, তারপর হচ্ছে গ্রামার। আ তো আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করছি। আগে ভাষা অর্থাৎ আগে বাক্য, তারপর হবে স্ট্রাকচার। তারপর হবে কি? স্ট্রাকচার। তো এখানে মাই মাদার লাইকস মি এই বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা বুঝতে পারবো যে মাই মাদার এই অংশটি হচ্ছে সাবজেক্ট। আমি নিচে লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। দেন লাইকস শব্দটি হচ্ছে ভার্ব। V1 দিয়েছি আমি। V1 মানে প্রেজেন্ট। অনেকেই সেটা সাথে পরিচিত। আমি একটু পরেই দেখাবো V1, V2 এগুলো কিভাবে আমরা বুঝিয়ে থাকি। মাই মাদার লাইকস মি, এখানে মাই মাদার সাবজেক্ট এবং লাইকস হচ্ছে V1 মানে লাইক প্রেজেন্ট ফর্ম, সেজন্য এখানে প্রেজেন্ট টেন্স বলছি আমরা এই বাক্যটাকে। এরপরে হচ্ছে আমি এখানে বাংলা ক্রিয়াপদটা একটু দেখাতে চাই। এখানে আপনারা দেখুন যারা বাংলাও শিখতে চান, আ বাংলায় কিভাবে আপনি একটা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করবেন অথবা ইংলিশ থেকে বাংলায় কিভাবে ট্রান্সলেট করবেন এই বিষয়টা আমিও এখানে দেখাতে চাচ্ছি। যদি কোনো বাংলা বাক্য আমি দেখি যেমন আ যে বাক্যটা আমি লিখেছি, "আমার মা আমাকে পছন্দ করে।" এই যে করে যে শব্দটি আমরা বাংলায় পেয়েছি প্রেজেন্টে, এটা প্রেজেন্ট কেন? কারণ করে শব্দটি ল অথবা লাম অথবা ব। আপনার নিচে দেখুন যে ল, লাম, ব এই ৩ টি শব্দ যদি না থাকে ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে অথবা ক্রিয়ার শেষে যদি ল, লাম, ব এই ৩ টি অংশ বা সাউন্ড যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে বাংলায়। ওকে? যেমন আমার মা আমাকে পছন্দ করে। এই যে পছন্দ করে এই লাস্ট এর অংশটি শেষের অংশটিতে কিন্তু ল, লাম, ব কোনটাই নেই সেজন্য এটা প্রেজেন্ট। যেমন পাস্টে আসি যেমন এখানে she forgave me, so she forgave me এই অংশে she হচ্ছে সাবজেক্ট, আমি এখানে লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। দেন forgave হচ্ছে V2, এটা forgive থেকে এসছে। forgive, forgave, forgiven। তো forgave হচ্ছে V2 অর্থাৎ V2 মানে পাস্ট, সেজন্য এটা পাস্ট টেন্স। ওকে?
দেন এরপরের বাক্যটি আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইল এটা ফিউচারে থাকবে। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম উইল দেখা মানে আমাদের ফিউচারের কথা মনে পড়বে। আর উইলের পরে অবশ্যই একটা V1 থাকবে। অর্থাৎ মডালের পরে বেসিক্যালি V1 থাকে। তো ফিউচার এখানে উইলের পরে অবশ্যই V1 থাকবে। V1 মানে ভার্বের যেটা প্রথম যেটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলি, এটাকে আমরা এখানে উইলের ক্ষেত্রে বেস ফর্ম বলবো। কারণ এখানে আর প্রেজেন্ট ফর্ম বলা উচিত না, এখানে বেস ফর্ম বলা উচিত। অর্থাৎ মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, যদি এটা V1 আমরা বলতে পারি। তো আমি প্রেজেন্টে বলেছিলাম বাংলা ক্রিয়াপদের শেষে ল লাম ব থাকবে না। আর পাস্টে দেখুন সে আমাকে ক্ষমা করলো। এই যে পাস্টে যে বাংলা বাক্যটি, সে আমাকে ক্ষমা করলো, সে আমাকে ক্ষমা করলো। তো এখানে করলো এই যে ল আছে, হ্যাঁ, ল লাম ব, ল লাম থাকলে বেসিক্যালি পাস্ট, এই যে ল এবং লাম আপনারা ক্রিয়াপদের শেষে দেখতে পাচ্ছেন ল আছে, আর পাস্টের এই অংশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল লাম থাকলে ক্রিয়াপদের শেষে, তাহলে সেক্ষেত্রে পাস্ট হবে। আর যদি ব থাকে, যেমন আমি করব, সে করবে, সে যাবে, ওকে, ইত্যাদি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে ফিউচার যেটা লিখেছি, আমি তাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব। এখানে করব, এই করব অংশের মধ্যে ব লাস্টে আমরা ক্রিয়াপদের শেষে ব দেখতে পাচ্ছি। অর্থাৎ ব থাকলে পরে সেটা অবশ্যই বাংলায় চেনার জন্য ফিউচার হবে। এখন আপনি ব দেখলে পরে সেটি খুব সহজেই আপনি ইংলিশে সেটা ট্রান্সলেট করতে পারবেন সহজে ইনশাআল্লাহ। তাহলে ল লাম থাকলে পাস্ট আর ব থাকলে ফিউচার, ল লাম এবং ব কোনটাই না থাকলে প্রেজেন্ট। নিশ্চয়ই আপনারা এই উদাহরণের মধ্যে বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে আমি কতগুলো এখানে ভার্ব দেখিয়েছি, দেখুন এখানে ভার্ব দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন এগুলোর নাম এখানে দেওয়া হয়েছে স্ট্রং ভার্ব। ওকে, নাম দেওয়া হয়েছে কি স্ট্রং ভার্ব। সো এই স্ট্রং ভার্ব গুলো বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। স্ট্রং ভার্ব খুব ইম্পর্টেন্ট। আমি এখানে জাস্ট কয়েকটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি দুইটা অংশে দিয়েছি, একটা অংশ হচ্ছে এতটুকু, অর্থাৎ বামে একটা অংশ আছে, ডানে একটা অংশ আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বি ভার্ব, ওকে, এখানে বি আছে, এম ইজ আর, এগুলো অর্থ হচ্ছে হওয়া। আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, দেন পাস্ট পার্টিসিপল বিন, ওকে। হ্যাভ হ্যাজ আছে বা খাওয়া অর্থে ব্যবহৃত হতে পারে, এবং হ্যাড হ্যাড হচ্ছে V2 এবং V3। তো প্রেজেন্ট ফর্মকে আমরা সংক্ষেপে উপরে দেখুন, প্রেজেন্ট ফর্মকে ভার্বের এটা সংক্ষেপে আমরা বলি V1, আর পাস্ট কে বলি আমরা V2, আর পাস্ট পার্টিসিপল ফর্মকে বলি V3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি ভার্বের বাংলা এখানে দেওয়া হয়েছে, আরো অনেকগুলো এরকম স্ট্রং ভার্ব আছে। তো আমি সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করব যেন সবাই স্ট্রং ভার্ব গুলো খুব ভালোভাবে লিখে লিখে যাতে মুখস্থ করে, কারণ এই শব্দগুলো মুখস্থ না করলে টেন্স চেনাটা খুবই কঠিন এবং জটিল হবে। এবং সেক্ষেত্রে ক্লাস 5 এ যারা স্টুডেন্ট আছে তাদের জন্য সমস্যা হবে ডাবলস কোয়েশ্চেন মেক করা, কোন প্যাসেজে যে কোয়েশ্চেন করা হয় কোয়েশ্চেন গুলোর উত্তর দেওয়া খুবই কঠিন হবে। আর 6 থেকে শুরু করে একদম হায়ার লেভেল পর্যন্ত গ্রামাটিক্যাল যে টপিক গুলো আছে তার বেশিরভাগ কিন্তু টপিক নির্ভর করে টেন্স এর উপর। কারণ টেন্স জানলে পরে অনেক অনেক ক্ষেত্রে সেটা সহায়ক হয়। সেজন্য টেন্স চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি টেন্স আমরা তখনই চিনব যদি আমরা এই স্ট্রং ভার্ব গুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছেন সেই স্ট্রং ভার্ব গুলো যদি খুব ভালোভাবে মুখস্থ করা হয়, একদম ক্লিয়ার যদি মনে থাকে, তাহলে খুব দ্রুত টেন্সকে রপ্ত করা যায়, এবং টেন্স রপ্ত করলে পরে অনেক ভালো করা যায় বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি শব্দের আমি অর্থ দিয়েছি, যেমন go, went, gone, take to, taken, teach, taught, taught, see, saw, seen, do, does, did, done,
make, made, made, ওকে, রাইট, রোড, রিটেন, ওকে, ইত্যাদি। আশা করি এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর এটা গেল স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্বের মূল বিশেষত্ব হচ্ছে স্ট্রং ভার্বের যেটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, যেমন আমি ডোর কথা বলি, ডো ডাজ, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডো ডাজ। সো ডো ডাজ এর কথা যদি আমি বলি তাহলে এখানে কিন্তু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, অর্থাৎ যে ভার্বের পরে অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে যদি ই ডি যুক্ত না হয়, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে যদি কি যুক্ত না হয়, ই ডি যুক্ত না হয়, সেগুলোকে আমরা স্ট্রং ভার্ব বলি। যেমন বাই, বাই দেখুন ডান পাশে দেখুন, বাই মানে ক্রয় করা। সো বাই এর পাস্ট ফর্ম বট এন্ড পাস্ট পার্টিসিপল বট, এখানে ইড যুক্ত হয়নি। নিচে আপনি উইক ভার্ব, আপনারা উইক ভার্ব দেখতে পাচ্ছেন, উইক ভার্বস এন্ড রেগুলার ভার্বস। সো এই বাক্য, এই ভার্বগুলোতে, যেমন ট্রাই একটি শব্দ, আমি এখানে লিখে দিয়েছি একটি ভার্ব। ট্রাই এর পাস্ট ফর্ম দেখুন, ট্রাইড, ইডি, ইডি যুক্ত হয়েছে, কেমন? যদিও এখানে ওয়াই এর পরিবর্তে আই হয়ে গেছে, এটা ওয়াই থাকলে আমরা জানি ওয়াই এর আগে যদি, অর্থাৎ এটা ভিন্ন কথা, আমি সেটা অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আমি কিছু আরেকটা ভিডিও বানাবো সেটা নিয়ে। সো ট্রাই, ট্রাই, ট্রাইড, কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড। দেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে রিমেম্বার, রিমেম্বার্ড, রিমেম্বার্ড। তারপরে দেখতে পাচ্ছেন লাইক, লাইকড, লাইকড, ওকে। অর্থাৎ যে ভার্বগুলোর পরে ইডি যুক্ত হয় সেগুলোকে আমরা বলি উইক ভার্ব। এগুলো অজস্র আছে, অনেক আছে ইংলিশে। এগুলোকে অবশ্যই আপনারা অর্থটা জানবেন, পুরোটা পড়ার দরকার নেই, কারণ এগুলো ইডি যুক্ত হয় আমরা সবাই জানি। তাহলে মুখস্থ করতে হবে কোনগুলো? স্ট্রং ভার্বগুলো অবশ্যই খুব ভালোভাবে, এত ভালোভাবে মুখস্থ করতে হবে যাতে উইক ভার্ব দেখলে আমি বুঝতে পারি এটা উইক ভার্ব, এটা স্ট্রং ভার্ব, এটা উইক ভার্ব, এটা স্ট্রং ভার্ব, ওকে। লিখে লিখে পড়তে হবে স্ট্রং ভার্বগুলো, এবং অর্থ সহ পড়লে অবশ্যই বেশি ভালো হবে। আর উইক ভার্বে নিচে যে ভার্বগুলো আছে এগুলো অবশ্যই অর্থটা মুখস্থ রাখবো আমরা, অথবা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আম, দেখুন স্ট্রং ভার্ব আমি কয়েকটা আবার এখানে রেখেছি উপরে, এবং নিচে টেন্স সম্পর্কে আরো বিস্তারিত আমি আলোচনা করতে চেষ্টা করছি। এখানে টেন্স প্রেজেন্ট সিম্পল অথবা ইনডেফিনিট, past simple or future simple. সো সিম্পল মানে ইনডেফিনিট, আপনারা হয়তো জানেন। সো এখানে আমি কয়েকটা বাক্য দিয়েছি দেখুন। যেমন প্রথমটি, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। তো আই এম, এই এম শব্দটি লক্ষ্য করুন, এম শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এম শব্দটি এটি ভার্ব, কেমন? এম শব্দটি হচ্ছে ভার্ব। আই এম আ স্টুডেন্ট, এই শব্দটি ভার্ব হওয়ার কারণে আমরা এখানে V1 দেখতে পাচ্ছি, অর্থাৎ বি ভার্বের যে এম ইজ আর ছিল এখানে উপরে দেখতে পাচ্ছেন। তো এটা এমটা হচ্ছে V1, সেজন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ প্রেজেন্ট সিম্পল। ঠিক একইভাবে 2 নম্বরে পাস্ট সিম্পলে দেখুন, এখানে আমি 2 নাম্বার না, সরি 1 নাম্বার হবে। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াজ, ওয়াজ, ওয়াজ হচ্ছে কি পাস্ট, অর্থাৎ এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওকে। যেহেতু আমরা ভার্ব পড়েছি এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওকে। ওয়াজ হচ্ছে পাস্ট, সেজন্য এটা পাস্ট ইনডেফিনিট, ওকে। V1 খেয়াল করবেন এখানে কিন্তু আইএনজি নেই, বি ভার্বের পরে আইএনজি নেই, আইএনজি না থাকলে কিন্তু কন্টিনিউয়াস হয় না। আর ফিউচার সিম্পল দেখতে পাচ্ছেন, ফিউচার মানে উইল বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ফিউচার মানে কি বলেছিলাম? উইল, অর্থাৎ উইল দেখলেই যেন আমাদের ফিউচারের কথা মনে পড়ে, ওকে। সো উইলের পরে বি দিয়েছি। এখন এম ইজ আর কেন হয়নি? কারণ উইলের পরে এম ইজ আর হবে না, কারণ উইলের পরে ওই বি ভার্বের যেটা মেইন, অর্থাৎ ওয়াজ ওয়ার অথবা এম ইজ আর এর মেইন যেটা বেস ফর্ম, সেটা হচ্ছে বি, রুট হচ্ছে বি, বেস ফর্ম। তো উইলের পরে সবসময় বেস ফর্ম বসবে, অর্থাৎ মডালের পরে সবসময় বেস ফর্ম বসবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন প্রেজেন্টে, প্রেজেন্টে 2 নম্বরে দেখুন এখানে আই হ্যাভ আ পেজ, আমার একটি পেজ আছে, একটি পৃষ্ঠা আছে। তো এখানে আই হ্যাভ, হ্যাভ হচ্ছে V1, সেজন্য এটা প্রেজেন্ট। ঠিক পাস্ট টেন্সে দেখুন এখানে হ্যাড পাস্ট ফর্ম, সেজন্য পাস্ট ইনডেফিনিট। আর এখানে ফিউচারে 2 নম্বরে দেখুন উইল আছে, উইল মানে ফিউচার, আর উইলের পরে V1 হবে, বেস ফর্ম হবে হ্যাভ। এখানে আপনি হ্যাজ লিখতে পারবেন না উইলের পরে, হ্যাঁ, হ্যাভ বেস ফর্ম।
ওকে, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, এখানে উইল এর পরে হ্যাভ হবে। দেন 3 নম্বরে হি হ্যাজ আ ব্যাট, তার একটি ব্যাট আছে। তো হ্যাজ হচ্ছে V1, হ্যাজ হচ্ছে কি V1, আর হি এর সাথে হ্যাজ হবে। হি এর সাথে কি হবে? হ্যাজ হবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমি পারসন নাম্বার সম্পর্কে আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো পাস্ট টেন্সে দেখুন ৩ নম্বরের যেটা পাস্ট সেটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড, হ্যাড মানে আমরা সবাই জানি পাস্ট ফর্ম। আর ৩ নম্বরের ফিউচারে দেখতে পাচ্ছেন উইল আছে যথারীতি এখানে, উইল মানে ফিউচার আর উইল এর পরে হ্যাভ আছে। ওকে, দেন ৪ নাম্বার জন টিচেস ওয়েল, জন হচ্ছে একজন ব্যক্তির নাম এবং থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে টিচ V1 এবং ES যুক্ত করতে হয়েছে। এখানে কি যুক্ত করতে হয়েছে? ES যুক্ত করতে হয়েছে। এখন ES কখন যুক্ত করতে হয় সেটার জন্য আমি নিচে একটা এখানে নির্দেশনা দিয়েছি। আমি লিখেছি ES is added, অর্থাৎ ES যুক্ত হয় to the word, ওই শব্দটির সাথে ending the letter, যদি সর্বশেষ লেটারটি যে শব্দের সাথে আমরা যুক্ত করব, যেমন টিচ, টিচের মধ্যে লাস্টে কি আছে? CH আছে, অর্থাৎ এই যে দেখুন S, Z, X, O, SH, CH ইত্যাদি থাকলে পরে, কোন শব্দের শেষে থাকলে S, Z, X, O, SH, CH থাকলে আমরা অবশ্যই ES যুক্ত করব। যেমন টিচ, এটার সাথে CH আছে, তাহলে অবশ্যই এখানে ES যুক্ত করতে হবে। আর ES কেনই বা যুক্ত করছি এখানে? কারণ জন থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স V1, যদি থট হয় সেখানে তো আমরা যুক্ত করব না। ৪ নম্বরে দেখুন এখানে বলা হচ্ছে যে জন থট ওয়েল, জন থট ওয়েল। এখানে জন সাবজেক্ট আর থট হচ্ছে V2, সেজন্য পাস্ট টেন্স আমরা V2 দেখলেই বুঝতে পারি এটা V2 মানে পাস্ট ইনডেফিনিট, আর এখানে S যুক্ত হওয়ার কোনো প্রশ্ন আসবে না যেহেতু পাস্ট টেন্স। ৪ নম্বরের যে ফিউচার দেখতে পাচ্ছেন এখানে জন উইল, ফিউচার মানে উইল বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, আর উইল এর পরে V1 হবে, যেমন বেস ফর্ম যেটাকে আমরা বলি। টিচ, এখানে টিচেস হবে না, যদিও কারো কারো প্রশ্ন থাকতে পারে স্যার এখানে জন টিচেস হয়েছে, তো ফিউচারে কেন জন থাকার পরেও টিচেস হবে না? না, এখানে টিচেস হবে না। কেন হবে না? কারণ উইল, এই শব্দটি মডেল উইল, এরপরে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না, সরাসরি বেস ফর্ম যেটা টিচ যেটা সেটাই হবে, টিচেস হবে না। এটা প্রেজেন্ট টেন্স যদি হতো তখন সেখানে আমরা এস বাই এস যোগ করতে পারতাম, যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হতো, যেমন জন টিচেস ওয়েল। তো আবার অনেক সময় কোন কোন ভার্বের সাথে আইইএস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? আইইএস যোগ করতে হয়। যেমন যেমন আইইএস ইজ অ্যাডেড, আইইএস ইজ অ্যাডেড, এখানে নিচে দেখুন আইইএস ইজ অ্যাডেড, অর্থাৎ আইইএস যুক্ত করা হয় টু দ্য ওয়ার্ড, ওই শব্দের সাথে এন্ডিং যে শব্দটা শেষ হয়, এন্ডিং আল কনসোনেন্ট, একটা কনসোনেন্ট থাকবে এবং একটা ওয়াই থাকবে। যেমন যেমন এখানে দেখতে পাচ্ছি নিচে আমি উদাহরণ দিয়েছি, হি ডাজ দ্য ওয়ার্ক, নিচে দেখুন হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে ডাজ কেন, ডু এর সাথে ইএস কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার এবং ডো শব্দটির শেষে ও আছে, আমরা বলেছিলাম এস, জেড, এক্স, ও থাকলে ইত্যাদি থাকলে কি বলেছিলাম? ইএস যোগ করতে হবে। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক বাট হি ক্রাইস, হি ক্রাইস, এখানে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ক্রাই শব্দটি যদি আমরা লিখি সি আর ওয়াই, সি আর, এটা ছিল কি সি আর ওয়াই, ওকে। তো সি আর ওয়াই এই শব্দটি দেখুন আমি লিখে দিয়েছি। তো সি আর ওয়াই এখানে আমি আইইএস কোথায় হবে সেটা বলতে গিয়ে কি বলেছিলাম, যদি কোনো শব্দের শেষে কনসোনেন্ট থাকে, অর্থাৎ আরটি কনসোনেন্ট এবং ওয়াই থাকে, ইমিডিয়েট আফটার দ্যাট কনসোনেন্ট যদি ওয়াই থাকে, সেক্ষেত্রে আমরা আইইএস ওয়াই উঠিয়ে দিয়ে, ওয়াই কে উঠিয়ে দিয়ে আমরা আইইএস যোগ করব ইনশাআল্লাহ। ওকে, যেমন ক্রাইস। আর এরপরে হচ্ছে যেমন শি ট্রাইস, ট্রাই ছিল টি আর ওয়াই, এটা একইভাবে ট্রাইস হয়েছে। সো শি এক্সপ্রেসেস, এখানে এক্সপ্রেস শব্দটি যদি আমরা দেখি
লাস্ট এক্সপ্রেস শব্দটি ই ডাবল এস আছে। ডাবল এস অথবা এস, এস, এস বলি, ডাবল তো বলা উচিত না। শি এক্সপ্রেসেস হার ওয়ার্ডস। ওকে? এই এক্সপ্রেসেস এখানে ইএস কেন? কারণ এক্সপ্রেস শব্দটির শেষে এস আছে, সেজন্য ইএস যোগ করতে হবে। ওকে? আম থ্যাংক ইউ সো মাচ। তো আমি আজকে আ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল সম্পর্কে আজকে আলোচনা করেছি। আ আ নেক্সট আরো আম কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স সম্পর্কে আমি আরেকটি ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আ আশা করি আপনারা সবাই সেটা দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।